আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি জেরুসালেমের সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হচ্ছে। দর্শক, 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলা করা হবে না, ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার 2 দিন না পেরোতেই সারা বিশ্বকে অবাক করে গত শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা B2 বোমারু বিমান দিয়ে গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুদ্ধবাজ দেশটি। জটিল হলো পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের হামলায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এবং অনেক কূটনীতিকরা বলছেন এই হামলাকে অবৈধ এবং অযৌক্তিক এবং ভীষণ বিপজ্জনক। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে এই হামলার কড়া মাসুল গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। ইতিমধ্যে ইসরায়েলে হামলা জোরদার করেছে দেশটি। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এতে ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় যুদ্ধের আগুন চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে, জড়িয়ে পড়তে পারে আরও অনেক দেশ। এমন পরিস্থিতিতে আজ আমরা আলোচনা করব ইরানে মার্কিন হামলা এর পরিণতি কী। আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা, রয়েছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ, এবং আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে অনলাইনে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক ইয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী। আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হতে পারেন। সেই জন্য আমাদের স্কলে দেখানো যে নম্বর রয়েছে সেখানে ফোন করে আপনার মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকলাম। সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই জনাব ইশফাক এলাহি চৌধুরী। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। যেমনটা আমরা বলছিলাম যে আমরা অনেকেই ধারণা করছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন বলেছেন যে 2 সপ্তাহের একটা উইন্ডো আমরা পাবো, মানে এই 2 সপ্তাহের মধ্যে হামলাটা চালানো হবে না, কিন্তু এমন কি হলো বা ওনার সিদ্ধান্তে এই আকস্মিক যে পরিবর্তন, এটার আসলে কারণটা কি? আসলে এই আক্রমণটা অত্যন্ত প্রি প্ল্যান ছিল এবং এর জন্য যেসব প্রিপারেশন উনি আগেই নিচ্ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই নিচ্ছিলেন। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যাটল গ্রুপকে তারা পূর্ব প্রশান্ত মহাসাগর থেকে তারা নিয়ে আসছে। তারা ইউরোপের বিভিন্ন স্থানে তাদের যে ট্যাঙ্কার প্লেনগুলো আগে পাঠিয়েছে। তারা বিভিন্ন স্থান থেকে মধ্যপ্রাচ্যের নানা স্থান থেকে তাদের যেসব সৈন্য এবং বিমান, বিশেষ করে কাতারে তাদের যে ঘাঁটি ছিল সেগুলো থেকে তারা উইথড্র করছে। দিস আর অলরেডি দ্য সায়েন্স প্রিপারেশন, তৈরি হওয়ার জন্য যেসব সায়েন্স এগুলো ইতিমধ্যে ছিল। তো এই 2 সপ্তাহ উনি যেটা বলেছেন, এটা নৈতিকতার দিক দিয়ে তো নিশ্চয়ই এটা একটা প্রতারণা, কিন্তু সামরিক দৃষ্টিতে এ ধরনের অতীতের ইতিহাসেও আমাদের এরকম আছে। এটাকে আমরা ওই ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক ডিসেপশন বলতে পারি। শত্রুর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া। অর্থাৎ শত্রু মনে করেন এখানে ইরান, সে ভাবলো যে আমার 2 সপ্তাহ সময় আছে, আমি জেনেভাতে যে আলাপ আলোচনা করতে পারি, জাতিসংঘে আলাপ আলোচনা করতে পারি, রাশিয়ার সাথে যোগাযোগ। কিন্তু একই সঙ্গে যে এইসব তৈরি হচ্ছে, যখনই তার ওই পেন্টাগন থেকে সিগন্যাল আসলো যে আমরা এখন রেডি, আক্রমণের জন্য প্রস্তুত, তখনই কিন্তু উনি আক্রমণটা করলেন এবং অত্যন্ত গোপন ভাবে। এমনকি এই যে আমেরিকার এত কিছু বিদেশি প্রেস, কেউ কিন্তু জানলো না। এমনকি যে পেন্টাগন এবং ওয়াশিংটন ডিসিতেও যারা ফরেন করেসপন্ডেন্ট ছিল তারা কেউই জানলো না। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে জানলাম। কিন্তু এটা খুব ওই যে বলে মেটিকুলাসলি ডিসেপশন, কিন্তু অতীতে এরকম হয়েছে। যেমন ধরুন আপনার পার্ল হারবারে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা আক্রমণ করে, তখন কিন্তু ওয়াশিংটন ডিসিতে জাপানি পিস ডেলিগেশন ইতিমধ্যে তাদের আলোচনা চলছিল। এই আলোচনার মধ্যে তাদের ফ্লিটটা প্রশান্ত মহাসাগর দিয়ে যখন আক্রমণ করলো, তারা তখন কিন্তু আলোচনায় ব্যস্ত। এবং আমরা ওই অতীত ইতিহাসে গ্রিক মিথোলজিতে আপনারা দেখেছি, এই যে স্পার্টা এবং ট্রয়ের যখন যুদ্ধ হয়, তারা ওই যে ঘোড়ার ভিতরে সৈন্য রেখে তারা সাগর ক্রস করে চলে যাচ্ছে, তখন স্পার্টানরা খুব খুশি হয়ে তাদের ঘোড়াগুলো ওই যে নিয়ে আসলো শহরের ভিতরে। রাত্রেবেলা সৈন্যরা বেরিয়ে আক্রমণ করলো শহরের ভিতরে। এটা এই আকস্মিক হামলাটা আসলে বলছেন যে তার প্ল্যানেরই অংশ, একটা মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানেরই অংশ। ভেরি প্ল্যান। এবং এই 2 সপ্তাহ যে উনি বলেছেন, আসলে
তার মানে আরেকটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, সেটা হচ্ছে ইরানের তরফ থেকেও তার এই প্ল্যানটা নিশ্চয়ই আজ তারা করতে পেরেছিল বলে অনেক গণমাধ্যম বলছে। করতে পারেনি সেজন্য এই বিমানগুলো দেখেন আজকে প্রায় 200 প্লেন আচ্ছা দেখেন আরেকটা ডিসিপ্লিন সারা পৃথিবীতে বললো তারা যে এয়ারফিল্ডটা ওখানে হোয়াইটম্যান এয়ারফোর্স বেস যেটা মিজুরিতে একদম আমেরিকার সেন্টারে, সেখান থেকে ওই প্লেনগুলো বলা হলো যে তারা গুয়ামে যাচ্ছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগর পার হয়ে পশ্চিম দিকে যাচ্ছে। কিন্তু আসলে তারা গেল পূব দিকে, আটলান্টিক ক্রস করে। আজকে যে ফ্লাইট প্ল্যান দিয়েছে আটলান্টিক ক্রস করে জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্যসাগর দিয়ে এসে এখানে রিফিউলিং হয়েছে, ওই যে রিফিউলার গুলো আগে নিয়ে আসছিল রিফিউলিং হয়েছে, এবং বিভিন্ন বেস থেকে কোথায় থেকে জানি না, জার্মানি হতে পারে, ইটালি হতে পারে, এমনকি সৌদি আরবিয়াতে যে আমেরিকান যে বেস আছে সেখান থেকে সব প্লেন একসঙ্গে হয়ে 200-200-র বেশি প্লেন তারা আক্রমণ করেছে, বোমা ফেলেছে। কিন্তু ওই B-2s গুলো, কিন্তু বাকিগুলো যারা তারা ইয়ে করার জন্য অন্য যেতে তাদেরকে বাধা না দেয়। এবং সবগুলো বিমান ফিরে আসার পরে তাদের অন্তত ওই যুদ্ধ যে এলাকাটা থেকে বেরিয়ে আসার পরে প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমরা এই জায়গায় অ্যাটাক করেছি, এবং এখন পর্যন্ত তারা বলেছে যে তাদের কোনো ধরনের বাধার সম্মুখীন তারা হয়নি। দুই ধরনের, এক তো গত কয়েকদিন থেকে ইসরায়েলিরা তাদের যেসব এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, রেডার্স, কমান্ড এন্ড কন্ট্রোল, তারপরে আপনার সার্ফেস টু এয়ার মিসাইল যে সাইট গুলো ছিল এগুলোর উপরে কন্টিনিউয়াসলি আক্রমণ করেছে। প্লাস আজকাল কি হচ্ছে, এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এবং এই যে 200টা প্লেন বললাম এর মধ্যে অনেকগুলো ছিল যারা এই ইরানের সমস্ত কমিউনিকেশন গুলোকে জ্যাম করে দিয়েছে, রেডারকে জ্যাম করে দিয়েছে, কোনো ধরনের পিকচার। এটা হয়, এটা এই ক্যাপাবিলিটিস মডার্ন এয়ারফোর্স গুলোতে বা আর্মিতেও আছে। তো এর ফলে হয়েছে কি, যতগুলো প্লেন গেছে ফেরত আসার পরে যখন আমেরিকা অ্যানাউন্স করেছে তখনই কিন্তু প্রেসিডেন্ট নিজে বলেছেন, যখন তারপর থেকে আমরা সব খবরটা জানলাম। আমাদের এখানে বাংলাদেশে আমি ফজরের জাস্ট 4:30টার দিকে আমি উঠছি, ওই তখনই ঘুরে দেখি যে অলরেডি অ্যাটাক হয়ে গেছে। তো ইট ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ। নৈতিকতার দিক দিয়ে ডেফিনেটলি ডিসেপশন, কিন্তু যুদ্ধে আমাদের যুগে যুগে যে মিলিটারি হিস্ট্রি দেখা যায় এই ধরনের ঘটনা ঘটেছে। একদিকে আক্রমণ, আপনি একদিকে নেগোশিয়েট করছেন, আরেকদিকে আপনি আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, এবং শত্রুকে অপ্রস্তুত অবস্থায়, শত্রু যত অপ্রস্তুত থাকবে ততই আপনার সুবিধা, এবং সেই সুবিধা আদায়ের জন্য যা কিছু করার প্রয়োজন সেটা তারা করবে। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। আমি আবারও আপনার কাছে আসবো। এবারে যেতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফজলুল হালিম রানা আপনার কাছে। যেমন আমরা বলছিলাম যে এই যুদ্ধের আসলে একটা অনেকগুলো দেশ এখানে জড়িয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা আছে, এবং আসলে যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে থাকবে না, আসলে পুরো বিশ্বকে এটার ইম্প্যাক্টের মধ্যে পড়বে। আপনি যদি একটু ইম্প্যাক্টগুলো বলেন যে কি কি সামনে ওয়েট করছে আসলে আমাদের জন্য। আমার কাছে যেটা মনে হয়, দেখুন, যুদ্ধ যখন সংগঠিত হয়, ফুল স্কেল একটা ওয়ার যখন হয়, এবং আমরা দেখছি যে এখন কিন্তু সেই দিকেই যাচ্ছে যুদ্ধটা, অর্থাৎ লিমিটেড ওয়ার ভার্সন যেটা আমরা বলতাম সেই জায়গায় আর থাকছে না, যেহেতু আমেরিকা সরাসরি আপনার ইরানকে আঘাত করে বসেছে, এবং বলা যায় যে সকলকেই, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে মানে বিশ্বের বিবেকবান মানুষ যারা রয়েছেন তারা সকলেই আহত হয়েছেন এবং অবাকও হয়েছেন একই সাথে। কাজেই এই যুদ্ধের আপনি যেমনটা বলছেন যে ইম্প্যাক্ট কেমন হতে পারে, সেই ইম্প্যাক্টের আমার কাছে যেটা মনে হয় যে শুধু আমরা যদি রাজনৈতিক কিংবা হচ্ছে গিয়ে ভূরাজনৈতিক কিংবা অর্থনৈতিক এরকমের যদি আমরা বেশ কয়েকটা ধাপে এর ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারি। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি এখন কন্টিনিউ হয়, অর্থাৎ এই ফুল স্কেল ওয়ার কিংবা এক্সকেলেশন যেটা আমরা দেখছি, এটা যদি আরও আপনার দীর্ঘায়িত হয়, তাহলে স্পষ্টতই আপনার গোটা পৃথিবী দুই ভাগে বা দুটো ব্লকেটে বিভক্ত হয়ে যাবে। ধরুন আমরা কিন্তু এখন এই হামলার পরে যে আমরা, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রগুলো নিন্দা জানাচ্ছে, এবং তা কেউ যারা হচ্ছে ইরানের এলাই রয়েছে তাদের যে বক্তব্যগুলো আমরা পাচ্ছি, তাতে কিন্তু আপনি প্রাইমারি আমরা একটা ডাটা তৈরি করতে পারি এরকমের, যে ধরুন আপনার উত্তর কোরিয়া, কিংবা আমরা বলতে পারি যে আপনার সোভিয়েত ইউনিয়ন, কিংবা আজকের যেটা রাশিয়ান ফেডারেশন, তারপরে হচ্ছে তুর্কি, তারপরে এর সাথে চায়না, কিংবা আমরা এর সাথে পাকিস্তান, এই রাষ্ট্রগুলো কিন্তু, এবং ইরানের
আরব ওয়ার্ল্ডে যে মিত্ররা রয়েছে, যেমন ধরুন আপনার ইয়েমেন, সিরিয়া, ইরাক, কিংবা হচ্ছে গিয়ে আমরা এরকমের যে রাষ্ট্রগুলো, অর্থাৎ এরা কিন্তু স্পষ্টতই তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে। ঠিক তেমনি ইসরায়েলের সাথেও কিন্তু তার যে মিত্ররা রয়েছে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপের আপনার জার্মানি বলেন, ফ্রান্স বলেন, কিংবা যুক্তরাজ্য বলেন, এরকমের, তাহলে হচ্ছে দেখা যায় যে আমাদের পুরো বিশ্ব ব্যবস্থা অর্থাৎ একটা অর্ডারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে। এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা আপনি যদি দেখেন যে এই যুদ্ধের সবচেয়ে বড় যে জায়গা, অর্থাৎ রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে আমরা সেটা থেকে উত্তরণ ঘটতে না ঘটতেই, অর্থাৎ অর্থনীতি যে সারা পৃথিবীতে এক ধরনের চাপের মুখে রয়েছে, এবং সেই চাপের সর্বশেষ আমার মনে হয় যে সর্বোচ্চ মাত্রাটা যোগ করবে সেটা হচ্ছে ইরানের এই সংঘাত। কারণ হচ্ছে আপনি দেখেন তারা ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে, অর্থাৎ আপনি হরমুজ প্রণালীর কথা বলছিলেন, তো যদি সেটা হয় যে ধরুন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পূর্ণমাত্রায় গেলে প্রতিদিন 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল আপনার হচ্ছে গিয়ে ডিসপাচ হচ্ছে এই চ্যানেল থেকে, এবং যেটা পৃথিবীর বলা হয়ে থাকে যে পুরো যে আপনার ফুয়েল আমরা যেটা কনজাম্পশন করি তার প্রায় 20% অ্যাবভ। কাজেই এই চ্যানেল যখন আপনার বাধাগ্রস্ত হবে তখন কিন্তু শুধু তাই না, এবং এখান থেকে কিন্তু বেশ ডিপেন্ডেন্সি রয়েছে। কীরকমের ধরেন, এখান থেকে সৌদি আরব তার তেল এই চ্যানেল থেকেই কিন্তু সে এক্সপোর্ট করে, ঠিক তেমনি কুয়েত করে, ইরাক করে, ইরান করে, মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাজেই দেখা যায় যে এইটা যখন আপনি এখানে শাটডাউন করবেন কিংবা ব্লকেট তৈরি করবেন, তখন তো হচ্ছে গিয়ে পুরো বাজার ব্যবস্থা আপনার ভেঙে পড়বে। এবং একবার আপনি ভেবে দেখুন, যদি পৃথিবীতে ফুয়েল কিংবা আমরা যে গ্যাস, যেমন ধরুন বাংলাদেশি তার পুরো গ্যাসের যে ইম্পোর্ট করে সে সেটা মধ্যপ্রাচ্য থেকে আনে, হোক সেটা আপনার কাতার থেকে কিংবা হচ্ছে ইউএই থেকে, কিন্তু আসতেছে তো এই একই জায়গা থেকে। কাজেই পুরো আপনি আমি বলবো যে অর্থনৈতিক যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ব্যাহত হবে, এবং যার ফলে সাপ্লাই চেইন যেটা পৃথিবীর বিভিন্ন দেশেরই, সেটা বাংলাদেশ সহ কিংবা সাউথ এশিয়ার দেশগুলো সহ, বিশেষত আমরা বলতে পারি যে এই রকমের দেশ যেগুলো ধরুন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কিংবা আপনার এই স্কেলের যে ইকোনমি যাদের রয়েছে, অর্থাৎ আমাদের মিড লেভেল ইকোনমি আমরা বলতে পারি, তো এদের অবস্থা যে কতটা ভয়াবহ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর বাইরে শুধুমাত্র আমরা যখন আলোচনা করি বা কথা বলি, অর্থাৎ রাজনৈতিক কিংবা ভূরাজনৈতিক কিংবা অর্থনৈতিক, এর বাইরে আরেকটি জায়গা রয়েছে এই যুদ্ধের ইম্প্যাক্ট হিসেবে আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় ডাইনামিক্স যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে এটা একটা স্কাই ব্যাটেল কিন্তু, অর্থাৎ এক দেশের থেকে আরেক দেশের যে দূরত্ব সেটা 1500 কিলোমিটারের বেশি, যে কারণে এবার কিন্তু শুরু থেকেই আমরা এটাকে কেউ বলছি শ্যাডো ওয়ার, কেউ বলছি সাইবার ওয়ার, আবার কেউ বলছি প্রক্সি ওয়ার, কেউ বলছে হাইব্রিড ওয়ার, কেউ বলছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ওয়ার, তারপরে আপনার বলতে পারি আমরা যে স্ট্র্যাটেজিক এক ধরনের এম্বিগুইটি, বিভিন্ন রকমের, কিন্তু ইভেন মাল্টি ফ্রন্ট কনফ্লিক্টও আমরা বলতে পারি। যেহেতু যদি শ্যাডো ওয়ারের কথা আসে, অর্থাৎ আপনি যদি হুতিস কিংবা আপনার হামাস কিংবা এরা যদি হচ্ছে গিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু আপনি দেখুন যে এই পুরো প্রক্রিয়াটা তখন কিন্তু আর হচ্ছে গিয়ে আপনি কোনো ডাইমেনশন যেগুলো আমাদের কনভেনশনাল কিংবা প্রচলিত যে ধারণাগুলো আমরা জানতাম তার মধ্যে কিন্তু আর থাকবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা আপনার বাণিজ্যের যে ঘাটতি, সেই জায়গা না শুধু এখানে। এখন যেটা একটু আগে সম্মানিত এক আলোচক বলছিলেন যে এই যে এয়ার ব্যাটেল, এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে আমরা যেমন নিচে ট্রাফিকটা দেখছি রাস্তায়, অর্থাৎ যে ট্রাফিকটা হচ্ছে গিয়ে আমরা কার্ড দিয়ে তৈরি করি, ঠিক একই ট্রাফিকিং সিস্টেম তো আপনার স্পেসে রয়েছে, এবং সেখানে যখন আপনার বাধাগ্রস্ত হবে, এখানে কিন্তু একটা বিশাল বাজার রয়েছে, একটা ইকোনমি রয়েছে, সেটা কিন্তু হচ্ছে কি, অর্থাৎ আপনি জলে, স্থলে, আকাশপথে সব দিকেই কিন্তু হচ্ছে গিয়ে পুরো প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। এবং আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধের সব থেকে বড়, আপনি যেমন ডাইনামিক্স বললাম আমি, ঠিক তেমনি এটা আইরনিও বটে যে আকাশপথকে ব্যবহার করা হচ্ছে দুটোই, এবং মধ্যপ্রাচ্যের পুরো আকাশ ব্যবস্থায় কিন্তু এখন একটা ব্যাটেল ঝুঁকির মধ্যে রয়েছে। কাজে এই ইম্প্যাক্ট গুলো আমি আবারও আসবো, আবার যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে ইরান কিভাবে এর জবাব দেবে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। একটা তো উনি বললেন যে হরমুজ প্রণালীর কথা, যে পার ডে
যদিও এটার একটা দুটো ধাপ আছে, একটা হচ্ছে ওনারা অনুমোদন দিয়েছেন কিন্তু এটা নিরাপত্তা পরিষদ চূড়ান্ত হ্যাঁ করবে কিনা। ওই যে হরমুজের কথা বলতে গিয়ে এখন ইরান বলছেন, তো ইরান বলতে গিয়ে আমি একটু ইতিহাসের দিকে একটু তাকাতে চাই। আপনার নিশ্চয় মনে আছে 88-এ এই হরমুজে কিন্তু ইরান একসময় মাইন পুঁতে রেখেছিল এবং তখন যে ইউএস স্যামুয়েল বি রবার্টস কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছিল। আবার কাসেম সুলাইমানি যখন 2020 সালে মারা যান তখনও কিন্তু ইরান আমেরিকার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারপর ওইটার রিটালিয়েট করতে গিয়ে নিশ্চয় মনে আছে ইউক্রেনের একটা ফ্লাইটে 176 জনকে ভুলবশত তারা টার্গেট করে মেরে ফেলে। তো এরকম হামলা এবং হামলার প্রতি উত্তর আমরা যদি মনে রাখি 13 তারিখ যখন প্রথম 200-র বেশি জঙ্গি বিমান নিয়ে ইসরায়েল হামলা করেছিল, মনে হয়েছিল যে ইরান বোধহয় শুয়ে পড়লো। এরপরে মিসাইল দিয়ে সে অ্যাটাক করলো এবং বলা হয়ে থাকে যে এয়ারফোর্সের দিক থেকে ইরান কিন্তু যথেষ্ট দুর্বল। আবার তার মিসাইল যেটা তার ব্যালিস্টিক মিসাইল এবং মিসাইলগুলো এত ভেরিয়েন্ট আছে তারা তো প্রমাণ করলো। বিশেষ করে আমি বলবো তেল আবিবে আয়রন ডোমকে ধসিয়ে দেওয়া, এটা কিন্তু বলা হতো একটা মিথ ছিল যে আয়রন ডোম কখনো দুর্ভেদ্য, তাকে কেউ স্পর্শ করবে না। তো সেই জায়গার কথা বলে আমি যখন 1988 সালের কথা বলছি বা 2020 সালের কথা বলছি, ইরান পাল্টা হামলা করবেই, ইরান পাল্টা হামলা করবে। আমরা অলরেডি দেখেছি মিসাইলের বেশ কিছু অ্যাটাকের কথা এবং আমি সন্ধ্যায় যখন নিউজ বুলেটিন দেখি বোধহয় অ্যারাউন্ড 75-এর বেশি ইসরায়েলি ইনজোর্ড। এবং এখানে একটা জিনিস না বললেই নয়, মিডিয়াতে আমরা যেটা পাই ওটা কিন্তু ফ্র্যাকশন, খুব ফ্র্যাগমেন্টেড জিনিস পাচ্ছি। ইরান যেমন একটা রেজিমেন্টাল সোসাইটি ইনফরমেশন, ইসরায়েলে বলছে তাদের পারমিশন ছাড়া বা ক্লিয়ারেন্স ছাড়া কোনো কিছু প্রকাশ করা যাবে না। তবে এটাও ঠিক আজকের দিনে আপনি এগুলো কন্টেইন করা ডিফিকাল্ট। একটা হলো ইরান তো প্রবলভাবে রিটালিয়েট করবে, কিন্তু রিটালিয়েট করতে গেলে তার কি পরিমাণ সামর্থ্য আছে এটা একটা মনে রাখতে হবে। হরমুজের কথায় দুটো উদাহরণ যখন দিই, আরেকটা বিষয় না বললেই নয়, এই হরমুজ দিয়েই কিন্তু চীনে ইরান তেল রপ্তানি করে থাকে। তো সেই জায়গায় সে বন্ধ করলে তো স্ট্র্যাটেজিক ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যালাই হচ্ছে চায়না। সেটা কতখানি করতে পারে সেটা হলো একটা বিষয়। সেকেন্ডলি আসি যে ফার্দুতে যে নিউক্লিয়ার প্ল্যান্টের যেটা বলছিলেন যে জ্যামার ট্যামার দিয়ে 13 তারিখ যেবার করেছিল এবারে কিন্তু তাই হয়েছে। আপনি বোম্বার্ডমেন্ট হচ্ছে পার্টিকুলার কিছু এয়ারক্রাফট দিয়ে, কিন্তু সঙ্গে তো সারাউন্ডিং অনেকগুলো ছিল। আমরা যখন ঘুম থেকে উঠি, বিশেষ করে বাংলাদেশের মানুষ এটা ভোরের পরে জানে। এখন কথা হচ্ছে এই পারমাণবিক কর্মসূচি কি আদৌ বন্ধ করতে পেরেছে, বা যে খবরগুলো পাচ্ছি এটা কতখানি সত্য? ক্ষতি তো অবশ্যই হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই জিনিসগুলো দিয়ে ইরান যদি মনে করে যে এখন পর্যন্ত বলা হচ্ছিল যে ইরান তুলসী গ্যাবার্ডের সাথে আমরা ট্রাম্পের ডিফারেন্স অফ অপিনিয়নটা খুব স্পষ্ট দেখছিলাম। গত মার্চে তুলসী গ্যাবার্ড বলছিল এমন কোনো এভিডেন্স নেই যাতে প্রমাণ হয় যে ইরান নিউক্লিয়ার ওয়ারহেড রেডি করে ফেলছে। এখন তার কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে বলা হচ্ছে ওটা দিয়ে অন্তত 8 থেকে 10টা পারমাণবিক বোমা বানানো সম্ভব, 2 সপ্তাহের মধ্যে সম্ভব। যদি তাই হয়ে থাকে এটা কিন্তু একটা বিরাট ভয়ের বিষয়। আর থার্ড যদি বলেন, একটা তো এই ডাইমেনশনে যুদ্ধে যেতেই পারে, প্রচুর ইফ এবং বাট আছে। এবং আবার এটাও বলা হচ্ছে যে মিসাইলের কথা আপনাকে বলছি, মিসাইলের ভ্যারিয়েন্টের কথা বলতে গিয়ে আমার সাথে কথা হচ্ছিল এরকম ইরানে পোস্টেড অন্তত 3 জন অ্যাম্বাসেডর, তাদের একজন সর্বশেষ 22 সালের বোধহয় কোনো একটা এরকম ড্রিলের পরে কোনো মিটিংয়ে গেছিলেন। উনি বলছিলেন যে প্রতি 2-3 মাস অন্তর অন্তর ইরান কিন্তু এই ভ্যারিয়েন্টগুলো নিয়ে রিসার্চ করে তার রসদগুলো বাড়িয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে 14 তারিখ অনওয়ার্ড যেভাবে মিসাইল যে এসে কাউন্টার অ্যাটাক করলো ইসরায়েলের সাথে, তার সাইলোতে বা স্টকে কি পরিমাণ আছে সেটাও কিন্তু একটা বিষয়, এটা আমরা অস্বীকার করতে পারি না। ক্ষতি তো অনেকেই হয়েছে, যেমন কালকে বোধহয় পড়ছিলাম যেরকম বাংলাদেশ ক্লিকবেটের কারণে প্রচুরভাবে ইরানের প্রতি সহমর্মী হয়ে একটু একপেশে খবর প্রচার করে, ইসরায়েলের চাইতে ইরানের অনেক বেশি ক্ষতি তো হয়েছে। আপনার ইরানে যে মানুষজনগুলো মারা গেছে তার মধ্যে বেসামরিক লোকজনই কিন্তু বেশি মারা গেছে। আবার যদি আমি ইসরায়েলের কথা চিন্তা করি, আয়রন ডোমের কথা বলছি, তখন কিন্তু আপনি তো হিউম্যান শিল্ড বানিয়েছেন, আপনি স্ট্র্যাটেজিক জায়গার আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া, আপনি হাসপাতাল দেখিয়ে বলা হচ্ছিল ইরান যে হাসপাতালে অ্যাটাক করেছে সেটা মানবতা বিরোধী অপরাধ করেছে। কিন্তু উল্টো দিকে পশ্চিমা গণমাধ্যম কিন্তু বলছে না যে কি পরিমাণ নিরপরাধ ইরানি মানুষজন মারা গেছে। তো এখন আমাকে যদি বলেন হামলার প্রাবল্য বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আব্বাস আরাগাছি রাশিয়া গেছেন পুতিনের সাথে আলোচনার জন্য। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল অন্তত এই হামলার আগে পর্যন্ত নেগোসিয়েশন
ডিসকাশন, এই জিনিসগুলো টার্মগুলো যতটা বেশি কাছের মনে হচ্ছিল, আমার কাছে মনে হয়ে গেছে যে এটা তিরোহিত এবং ওই সুযোগটা একেবারে বন্ধ এরকম করে গেছে। আর উনি তো রানা ভাই তো বললেন যুদ্ধের মাত্রা এটা বাড়বে বলে আমার। ধন্যবাদ ওয়াহিদ আজিজ। আমি আবারও যেতে চাই ইশফাক এলহাই চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা একটা খবর দেখছিলাম যে অনেকগুলো দেশ আসলে এখানে জড়িয়ে পড়তে পারে। আমি যদি দেখি যে চীন, রাশিয়া, তুরস্ক, আপনি যদি নর্থ কোরিয়া ইভেন এরা বলছে, এদের জড়িয়ে পড়ার আসলে মাত্রাটা কি কতখানি হতে পারে? এই ব্যাপারে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তার কোনো ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি। আমি আমার পজিশনটা বলছি। এক হচ্ছে, অত্যন্ত দুঃখজনক ভাবে ইরান কিন্তু এখন একটা আইসোলেটেড পাওয়ার, আইসোলেটেড ফ্রম দ্য মেইন স্ট্রিম, মূল ধারা থেকে। কিভাবে দেখেন, ইরানের যে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে সৌদি আরবিয়া, কুয়েত, ইউএই সহ যাদের ক্ষমতা আছে, অনেকের ক্ষমতা নাই। যেমন ইরাক, সিরিয়ার কথা বলা হলো, সিরিয়া এখন কোনো রাষ্ট্রই না, এবং যে ক্ষমতায় আসছে প্রাক্তন আইসিস লিডার, সে কিন্তু হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে। সুতরাং, এবং এই যে সমস্ত যে অভিযানগুলো হচ্ছে, ইসরায়েল থেকে বেরিয়ে প্রথমেই তারা সিরিয়ার উপর দিয়ে, তারপরে জর্ডানের উপর দিয়ে, তারপরে ইরাকের উপর দিয়ে তারা আসছে, তাই না? এরা কেউ বাধা দিচ্ছে না, বরঞ্চ আমরা জানি জর্ডানের ক্ষমতা আছে, জর্ডান সাহায্য করছে, এবং যেসব মিসাইল যাচ্ছে সেগুলোর কিছু অংশ জর্ডান এগুলো প্লাস সৌদি আরবিয়া তো আপনার স্ট্র্যাটেজিক পার্টনার। এবং দেখেন যে আজকে ভোরেই যখন এই ঘটনা ঘটছিল, তখনই কিন্তু একটা বিরাট ইতিহাদ এয়ারলাইন্স এর একটা বড় প্লেন মেডিকেল সাপ্লাই সহ ল্যান্ড করলো গিয়ে তেলাবিবের যে এয়ারপোর্ট আছে, তেলাবিব জেরুজালেমের মাঝখানে তো এয়ারপোর্টটা, এবং লাইভ দেখাচ্ছে যে পাইলট সে ককপিট থেকে একদিকে ইউএই এর ফ্ল্যাগ আর একদিকে ইসরায়েলের ফ্ল্যাগ ওয়েভ করছে, এবং সে মেডিকেল সাপ্লাইজ নিয়ে গেছে ইসরায়েলের জন্য। এই যদি অবস্থা হয়, এবং তাহলে তার বন্ধু কোথায়? আচ্ছা, আপনি বলেছেন যে রাশিয়া, চীনের আচ্ছা, রাশিয়া কি হয়েছে? রাশিয়া এখন একটা, প্রথমত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে এখন পরাশক্তি বলা যাবে না, একটা মেজর পাওয়ার। অনেক ইকুইপমেন্ট আছে, আপনাদের যে ওল্ড সোভিয়েত মিসাইল আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কিন্তু আমরা দেখলাম যে পুতিন ভেবেছিলেন একটা উইকেন্ডে উনি ইউক্রেন দখল করবেন, এবং অ্যাকচুয়ালি ওই সন্ধ্যায় যেদিন উনি অ্যাটাক করেন, ওই দিন সন্ধ্যায় রাশিয়ান সৈন্য ঢুকে গিয়েছিল। রাশিয়ান সৈন্য প্যারাট্রুপার্সরা কিভের ভিতরেই তাদের লাইট নিয়ে, আর্মার্ড পার্সোনাল নিয়ে তারা ঢুকেছিল, এবং আমরা সেটা টেলিভিশনে দেখেছি। সেখান থেকে দেখেন আজকে বলতে 3 বছর বা হয়ে গেছে, এবং তারা কিন্তু এত এক্সস্টেড, এবং দেশে বিশেষ করে তাদের ম্যান পাওয়ার এত এক্সস্টেড হয়েছে যে এখন বাংলাদেশ থেকে সৈন্য ভাড়া করে নিয়ে যাচ্ছে। কি ট্রেনিং দিচ্ছে জানি না, ইতিমধ্যে কিছু ডেড বডি ইতিমধ্যে বাংলাদেশে ফেরত আসছে। এই যখন অবস্থা, তখন রাশিয়ার পক্ষে বড় ধরনের কোনো, এবং যেহেতু তারা ট্রাম্পের সাথে একটা আছে যে ইউক্রেনে একটা কিছু হতে যাচ্ছে, ইউক্রেনে অন্তত আমেরিকান এইড আসা বন্ধ হয়ে গেছে, সো দে আর লুকিং ফরওয়ার্ড টু এ সেটেলমেন্ট ওভার দেয়ার। চায়না অ্যাক্রস দ্য আসবে, সাহায্য আসবে হয়তো। এখন পর্যন্ত আমরা জানি না, কোনো তারা দিতে পারতো, এয়ার ডিফেন্স তাদের ভালো মিসাইলস আছে, এগুলো দিতে পারতো, কিন্তু আমরা এখনো দেখি না। কয়েকটা প্লেন আসছে, তারা কি নিয়ে আসছে আমরা জানি না। তবে চায়নাও, চীন আমার মনে হয় না এই মুহূর্তে একটা বড় ধরনের ঝুঁকিতে যাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা হচ্ছে। ইকোনমি ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর, এবং তারা ওই সাউথ চায়না সি নিয়ে আছে, তাইওয়ানের একটা বিরাট সমস্যা আছে। এই মুহূর্তে একটা ডাইরেক্ট আসবে না। তাহলে আর নর্থ কোরিয়া তো একটা আইসোলেটেড কান্ট্রি, আই ডোন্ট কনসিডার ইট অফ এনি ফ্যাক্টর। ইরানের আনফরচুনেটলি যা আছে তাই নিয়ে ইরানকে লড়াই করতে হবে। মানে তার মানে এই যুদ্ধে আপনি বলছেন যে স্ট্র্যাটেজিক্যালি এবং থিওরিটিক্যালি ইরান আসলে পুরোটাই একা, এবং অনেক দূরের ফিউচারটা আমি বলতে পারবো না, বাট এই মুহূর্তে এবং আগামী কয়েক সপ্তাহে ইরান একা। এবং সেই জন্যই ওই বলেছেন যেটা ট্রাম্প বলেছেন, এবং ওই যেটা মস্কোতে আমার মনে হয় যেটা আলাপ হবে, যে নেগোসিয়েশনে চলে যাও দুইজনের, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল যে তোমাদের
এই অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক বন্ধ করে একটা সার্টেন টাইমে দে উইল গো ব্যাক টু দ্য নেগোশিয়েটিং টেবিল। সেটা কি সিজ ফায়ারের মতো কোনো জায়গায় যাবে নাকি? এক্স্যাক্টলি সিজ ফায়ারের দিকেই যেতে পারে। আরেকটা জিনিস, যদি না হয় সেটা, মনে করেন ইরান রাজি হলো না, আরেকটা জিনিস আমি এটা বলবো যে তাদের এয়ারফোর্স ইজ গন। আর্মি তো লড়াই করবে না, বিকজ মাঝখানে 1500 কিলোমিটার দিয়ে। এখন নেভি আর ওই যে স্পেস যেগুলো মিসাইল ফোর্সের এখন পর্যন্ত যা দেখা গেছে যে 10টায় 1টা, এমন কোন পৃথিবীতে এমন কোন সিস্টেম নাই যে 100% গ্যারান্টি দিবে। ওকে, আপনি 10টা মিসাইল ফায়ার করবেন, একটা মিসাইল ঢুকে যাবে, 9টা আপনার হয়তো ফায়ার, কিন্তু সেই একটার মধ্যে আপনার 1000 কেজি থাকতে পারে, 500 কেজি থাকতে পারে, 2000 কেজি এক্সপ্লোসিভ। এগুলো কিন্তু এক্সপ্লোসিভ এবং তারা যথেষ্ট ক্ষয়ক্ষতি করতে পারে। তবে মিসাইল গুলো হচ্ছে কি, এগুলো ওই যে আমাদের এয়ারক্রাফট থেকে যখন ফায়ার করছে, আপনি দেখছেন ছবির সঙ্গে সঙ্গে আসতেছে, ঠিক ওই জায়গাটাতেই ফায়ার করছে, যে বিল্ডিংটা ফায়ার করছে, যে এয়ারক্রাফটের উপরে ফায়ার করছে, যে টাওয়ারের উপরে ফায়ার করছে, ওখানেই গিয়ে লাগছে। কিন্তু মিসাইল গুলোর একুরেসি ওরকম নাই। আপনি জিপিএস দিয়ে আপনি লঞ্চ করবেন, ওই আশেপাশে পড়েও যেতে পারে, নাও পড়তে পারে। মনে করেন যে আপনি বলছেন ইশফাক ভাই, আপনি যেটা বলছেন যে B2 মানে অ্যান্টি ব্যালাস্টিক, যেটা বাংকার। হ্যাঁ, এখন তো ব্যালিস্টিক মিসাইল ফায়ার হচ্ছে। ড্রোনস ইজ গন। ওই যে উনি, সরি আই ডিফার করবো, যে আয়রন ডোম কিন্তু ফেল করে নাই। আয়রন ডোম ইজ এগেইনস্ট দ্যাট ড্রোন অ্যাটাক যেগুলো হচ্ছে, এগুলো তো আপনার 2-3 ঘন্টা আগে থেকে ওরা টের পায় আসতেছে, এবং ইভেন এয়ারক্রাফট দিয়ে এই ড্রোন গুলোকে, কারণ এগুলো সাবসনিক, এই 600-700 মাইলস পার আওয়ার আসে, এবং যেহেতু এগুলো খুব ছোট, এগুলো আপনার 20 কেজি 25 কেজি আপনার ওর সামনে এক্সপ্লোসিভ থাকে, তো এগুলো খুব একটা ক্ষতি করতে পারছে না। এবং আয়রন ডোম হচ্ছে ওই ড্রোনস এর বিরুদ্ধে। আর যেটা ওদের ICBM এর, সেগুলো ওই যে ডেভিড স্লেইং, তারপরে আরো 2-3টা, তাদের 5টা লেয়ার আছে, তো সেগুলো সবকিছুই ক্রস করা সম্ভব। কিন্তু প্রতি 10টায় একটা যদি ঢুকে যায়, ইট ক্যান হিট ইউ ইন এ ভেরি, এই যে মোসাদের হেডকোয়ার্টারে পড়েছে, আরো মিলিটারি কি জায়গায় পড়ছে আমরা তো জানি না। এবং তবে এয়ারফিল্ড গুলো, ওদের তো দেশটা ভীষণ ঘন বসতি। ইউসি টোটাল ইসরায়েলের সাইজ যদি দেখেন, ইসরায়েল হচ্ছে ইরানের এরিয়া ওয়াইজ ইরানের 500 ভাগের 1 ভাগ, বাংলাদেশেরও 5 ভাগের 1 ভাগ। এই মনে করেন আপনার কুমিল্লা আর সিলেট নিয়ে যতটুকু, এই একটা স্লাইস, এর মধ্যে 1 কোটি লোক, 4-5টা বড় বড় শহর, 3-4টা বড় বড় এয়ারফিল্ড, ইউনিভার্সিটি, রিসার্চ সেন্টার, অ্যাটমিক সবকিছু আছে। বম যেখানে পড়বে, মিসাইল যেখানে পড়বে, কিছু না কিছু ক্ষতি হবে। পিপল আর ডাইং, আই এম শিওর। তবে ইসরায়েলের যেহেতু তারা দীর্ঘদিন ধরে এটা করে আসছে, তাদের একটা রেজিলিয়েন্স আছে, এবং ওই যে প্রিপারেশন, আন্ডারগ্রাউন্ড সব ইয়েগুলো, বাংকার। ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুটোই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন, ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। এবারে আবার যেতে চাই প্রফেসর ফজলুল হালিম রানা আপনার কাছে। ইয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী যেমনটা বললেন যে এই মুহূর্তে আসলে ইরান পুরোটাই একা, এবং তাকে যুদ্ধটা একাই করতে হবে। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর দেখছি, এবং কিছুক্ষণ আগে আমি বিবিসির খবরেও দেখলাম যে অনেকগুলো দেশ ইরানকে পরমাণু অস্ত্র দিত, যেটা মানে নিউক্লিয়ার ওয়ারহেড। তো দুইটা বক্তব্য, মানে ওনার বক্তব্যটা একরকম, আপনার বক্তব্যটা কি একই রকম কিনা, যে আপনি মনে করেন? আমি অত্যন্ত বিনয়ের সাথে ইশফাক ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি। প্রথমত হচ্ছে কি, তিনি যেটা বলছেন যে আরব কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে আপনার ইরানের এলাই যারা রয়েছে, তাদের কোনো শক্তি সামর্থ্য নেই, কিংবা তারা এমনকি সিরিয়া থাকলেও তারা সাইলেন্ট থাকতে পারে এরকম। এবং তিনি যেটা বলেছেন যে সিরিয়ার মতো যে দেশ, সে দেশ এখন কার্যত দেশ নেই বললেই চলে। কিন্তু আমি এটা একমত না। কারণ হচ্ছে, আমি বলি যে ধরুন সিরিয়াতে আমার ইরানের পক্ষে যারা সাপোর্ট করবেন, কিংবা ইরানকে যারা আপনার এখান থেকে এই যুদ্ধে রসদ যোগাবেন, সেটা হচ্ছে শিয়া মিলিশিয়ারা, অর্থাৎ সিরিয়াতে যারা রয়েছে। তো তারা তো আপনার এই একই সাথে ইরানের সাথে যেমন সহমর্মিতা রয়েছে, তাদের জন্য যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে, ঠিক তেমনি আপনি যদি ইয়েমেনে হুতিজরা গতকালকের আপনার ঘটনার পরে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলো যখন ইরান, এতদিন তারা স্পষ্টত বলা যায় যে তারা নিশ্চুপ ছিল, তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু গতকালকের ঘটনার পরে তো হচ্ছে হুতিজরা সরাসরি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব নেভাল বেজ রয়েছে মধ্যপ্রাচ্যে, সেই সব জায়গায় আঘাত করবে, এবং তারা তো সেটা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশেষ করে লোহিত সাগরে। কাজেই এখানে আপনার
আপনার রাষ্ট্র ইয়েমেন কি করবে কিংবা সিরিয়া কি করবে কিংবা লেবানন কি করবে সেইটা যতটা না গুরুত্বপূর্ণ, ফোর্সগুলো তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার যে আপনার আমরা বলি যে প্রক্সি ওয়ারের যারা লিপ্ত রয়েছে, অর্থাৎ সেই শিয়া মিলিশিয়া, হুতিস, হামাস কিংবা হিজবুল্লাহ। কাজেই এইটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যেমন বলছিলেন যে একা হয়ে পড়েছে কিনা ইরান কার্যত যুদ্ধটা শুরু একা করেছে, সেটা ঠিক। এবং আপনি খেয়াল করে দেখবেন যে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এখনো বলেছেন, তারা অফিসিয়ালি বলেছে গতকালকের ঘটনার পরে, যে তারা তাদের এলাইদেরকে, তাদের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের যারা মিত্র রয়েছে, তারা তাদেরকে সাহায্য করার কথা জানিয়েছে। সেটা আপনি বিভিন্ন ধরনের আমরা বলতে পারি যে নিউক্লিয়ার ওয়ারহেড থেকে শুরু করে অস্ত্র, সমরাস্ত্র, তথ্য প্রযুক্তি, গোয়েন্দা আপনার সহযোগিতা, এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে তারা এখনো বলছে ইশফাক ভাই যেটা বললেন যে চায়নার একটা ইন্টারেস্ট আছে, চায়না সরাসরি আসলে এখানে জড়াবে না। চায়নার ইন্টারেস্ট তো ইরানেও রয়েছে, কারণ ইরানের যে বাজারটুকু রয়েছে, ইরানের পুরো বাজারই তো চায়নার সাথে, কারণ ইরানের তো আপনি ব্লকেট দিয়ে রেখেছেন দশকের পর দশক। কাজেই চায়নার সাথে যে ইরানের তো সমৃদ্ধ বাজার রয়েছে। এখন আপনি ভাবতে পারেন যে চায়নার বাজার ইউএসএ তে বড়, আরো বড়, হ্যাঁ সেটা অন্য কথা, সেটি অন্য ডিবেট। তাহলে তো রাশিয়ার সাথেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার রয়েছে, কিন্তু রাশিয়া তো গ্লোবালি অ্যাক্টর হিসেবে আমরা কি দেখি, সে তো নিশ্চয়ই অপোনেন্টে দাঁড়িয়ে আছে, সে একটা যুদ্ধ সংগঠিত করেছে। এবং এখন আপনি আন্তর্জাতিক যত গণমাধ্যম আছে কিংবা যে জার্নালগুলো রয়েছে, আপনি যদি দেখেন সেখানে এই প্রফেসি কিংবা এই হাইপোথিসিস দাঁড় করানোই যেতে পারে শুধু এই যুদ্ধের বেলায় না, যে কোনো যুদ্ধের বেলায়। আমরা কিন্তু দেখেছি ইউক্রেনের যুদ্ধের সময় সবাই কি ইউএনএ গিয়ে আপনার রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে, কিংবা সবাই কি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে? নিশ্চয়ই নয়। ঠিক এখানেও আমরা বলেছি যে একটা মিত্র পক্ষ তৈরি হবে দুই রাষ্ট্রের বেলায়, অর্থাৎ ইসরায়েলেরও যেমন মিত্র রয়েছে, ইরানেরও মিত্র পক্ষ। তার মানে এই স্কেলে জড়াবে। ফর এক্সাম্পল, তার মানে ইসরায়েলের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে রোলটা প্লে করেছে, ইরানের ক্ষেত্রে সেরকম কোন রাষ্ট্র কি রোল প্লে করবে? সেই জায়গায় সেই বিতর্কটা অত্যন্ত ইন্টারেস্টিং আমি মনে করি। কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, এখন এই রকমের প্রেসিডেন্ট তো মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীতে আসে নাই। সেটা যেমন ইম্পর্টেন্ট বিষয়, এবং তার যে কনসিস্টেন্সি, এবং সে হচ্ছে গিয়ে ধরুন সকালে একটা বিকেলে একটা, এবং সে যেটা করতেছে একটা হিপোক্রেসি। অর্থাৎ আপনি বিশ্ববাসীকে বললেন যে আমরা উইদিন 2 উইকস একটা ডিসিশন নেব, রাইট? কিন্তু আপনি 3 দিনের মাথায় আপনি B2 নিয়ে এসে পারমাণবিক স্থাপনাগুলোতে আপনি হামলা করে দিলেন। এটা তো কোনো রেশনাল বিষয় না, কোনো লজিক না, কোনো আর্গুমেন্ট না, এটা নিয়ে তো আর কোনো তর্ক চলে না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই রকমের আবার বেঞ্জামিন নেতানিয়াহু, উনি আপনারা যেমনটা বলছিলেন যে উনি বারবার ক্লেম করছে উইদিন 2 উইকস হচ্ছে গিয়ে আপনার নিউক্লিয়ার উইপন তৈরি করতে পারবে ইরান। কিন্তু এই কথা তো উনি সিন্স 1995 থেকে বলে আসছেন। অর্থাৎ উনি তখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন থেকে উনি বলতেছেন যে 1 মাসের মধ্যে হচ্ছে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হবে ইরান, কাজেই লেটস আমরা হচ্ছে গিয়ে তাকে অ্যাটাক করি। তো উনি 2000 সালে বলেছেন, উনি 2011 সালে বলেছেন, উনি 2015 সালে বলেছেন। ওনার ওই 2 সপ্তাহ তো আজও শেষ হয়নি। এটা ঠিক একইভাবে আমরা কেমিক্যাল উইপনের কথা ইরাকের বেলায় শুনেছি, হ্যাঁ, যে সাদ্দাম হোসেন কেমিক্যাল উইপন নিয়ে ওখানে বসে আছেন, এবং তাকে সেই ইরাক ইরান যুদ্ধ, মানে ইরাক আমেরিকার যুদ্ধ, এবং সেই ইভেন্ট তখন আপনার মনে আছে নিশ্চয়ই টনি ব্লেয়ার এবং হচ্ছে গিয়ে জর্জ ডব্লিউ বুশ, তারা দুজনে এই রাষ্ট্রটাকে আপনার এত চমৎকার এক সিভিলাইজেশন এবং যে যার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি জাতি, সেই জাতিটাকে ভ্যানিশ করে দিলেন। এবং সেখানে কি কেমিক্যাল উইপন পাওয়া গিয়েছিল? এই প্রশ্নগুলো তো রয়ে গেল অমীমাংসিত না। আমি আবারও আসবো আপনার কাছে। রাহিদ ইদ্রিস, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এটি কি এই যে যুদ্ধে অবশ্যম্ভাবী হলো, এটি প্রথমত এড়ানো যেতে কিনা এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটমেন্টগুলো বা ইসরায়েলের স্টেটমেন্টগুলো হচ্ছে এখানে আসলে সরকার পরিবর্তনের কোনো লক্ষ্যমাত্রা আসলে এটা না, এটা পুরোটাই হচ্ছে পারমাণবিক যে স্থাপনা আছে বা পারমাণবিক সেটা মনে না, থিংস আর জাস্ট আদার ওয়ে রাউন্ড। এখন তারা যেটা বলছে যে 2 সপ্তাহ নিয়ে, যেটা রানা ভাই বলছেন বা কমরেড সাহেব বলছিলেন যে ডিসিটফুল ম্যানার, তাকে ধোকা দেওয়া, বা এটা যেমন তার কৌশল। আমি এসেনশিয়ালি মনে করি যে পারমাণবিক অস্ত্রটা একটা ইস্যু ছিল, তো রেজিম চেঞ্জটাই বরঞ্চ মূল ইস্যু। মানে আমাকে যদি বলেন, আমি আমার সাথে ডিবেট করতে পারেন, রানা ভাই করতে পারেন, যদিও মানে এখন বলছে সে এটা আলটিমেটলি এটা হলো রেজিম চেঞ্জ, মানে আলটেরিয়ার মোটিভ, এটাতে কোনো সন্দেহ নেই। তা না হলে
আপনার রেজা সাহেব বড় ছেলের সাথে প্রথম গিয়ে নিশ্চয় মনে আছে হামলার পরপর নেতানিয়াহু অজানা গন্তব্যে চলে গিয়েছিলেন এবং তাদের মিটিংয়ের খবর আমরা 48 ঘন্টা পরে দেখলাম। তো আলটিমেট গোল কিন্তু এটা। আর ওই একাকি একা নয়, এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। আমরা তো এটা সবার কাছে পরিষ্কার যে দূরত্বে ইসরায়েল ইরানকে হামলা করেছে, মাঝখানে তো উনি যে দেশগুলোর কথা বলছেন ইরাক, জর্ডান, সিরিয়া, অবশ্যই এগুলো আছে এবং সে নিঃসঙ্গ, অনেকটা নিঃসঙ্গ শেরপার মতো, এটাতে কোনো সন্দেহ নেই। আর আপনি যে কথাটা বলছিলেন চায়না, রাশিয়া, ফরগেট অ্যাবাউট টার্কি, টার্কি কিন্তু ন্যাটোর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার। তো টার্কি ডে ওয়ান থেকে যা রোল একই আছে, একই থাকবে, এখানে সে কোনো কিছু আর চায়নার কিন্তু ওই মুভটা কখনোই নেই, এই যে প্রক্সিতে জড়ায় কোনো না ইয়ে। বরঞ্চ আমি যদি আমরা কেউ বলছি না, প্রক্সির কথা বলি, আইএস অ্যান্টি আইএস অ্যালায়েন্সে কিন্তু ইরান প্রক্সি ওয়ারে জড়িয়েছিল আফগানিস্তানে, সেখানে তারা সেম পেজে ছিল, আমি যদি ভুল না করি, উনি কমরেড ইশফাক আলী সাহেব সূত্র দিবেন। তো এই জায়গাতে আপনি হামাস বা হিজবুল্লাহ যে পজিশনটা বা হুতির কথা বলছেন, মোর ফার ওয়ে, এখন নন স্টেট অ্যাক্টরগুলো কিভাবে যুক্ত হয় সেটা হতে পারে। কিন্তু আপনি আমাকে মূল যে প্রশ্নটা করলেন, এখন ইরানে তো অবশ্যই ডিসেন্ট ভয়েস আছে, এই ইসলামিক রেভলিউশন যারা করেছে তাদের বিপক্ষ শক্তিও আছে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন হয়, এই যে ওনাদের ধারাবাহিকতায় যে ফিলোসফি সাবস্ক্রাইব করেন তারাই আসেন, এখন কে মডারেট কে এক্সট্রিম এটা আছেন। তারপরে ইরানে প্রয়াত প্রেসিডেন্টের চপার ক্র্যাশে মারা যাওয়া, সেটা নিয়েও নানান মত আছে, ওয়েদার সেটা ষড়যন্ত্র কিনা, বাকিগুলো ফিরতে পারলে। তো সেই জায়গায় রেজিম চেঞ্জের যেই মুভটা আলটিমেটলি কতখানি সম্ভব হবে। ধরুন কাসেম সুলাইমানি যেভাবে খুন হন, তারপর মনে করা হয়েছিল রিপাবলিকান গার্ড বোধ হয় একদম শেষ, এবং এই হামলার প্রথম লক্ষ্য কিন্তু দুইটা, একটা হলো নিউক্লিয়ার সাইট আর একটা হচ্ছে ইসলামিক রিপাবলিকান গার্ড, তাদের অফিস কমপ্লেক্স, কমার্শিয়াল কমপ্লেক্স। কারণ আমি যদি গ্রেটার ইরান হার্টল্যান্ড, গালফ ইরাক এবং সেন্ট্রাল এশিয়ান স্টেট দেখি, সেখানে অ্যাক্রস 52 বা 54% হচ্ছে শিয়া মেজরিটি। তো ওই জায়গাতে ইরানের ফরেন পলিসি দুইভাবে ইভলভ করে। যে জায়গার কথা বলছি শিয়া মেজরিটি, সেখানে ইসলামিক রিপাবলিক গার্ড কিন্তু শুধু এলিট ফোর্স না, সে রিসার্চ, R&D, অ্যাপ্রুভাল, পলিসি সব কিছুই করে। তো আপনি যদি ইসলামিক রিপাবলিকান গার্ডকে ধ্বংস করে দিতে পারেন, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারেন, তার মানে কি আপনি ওই দেশটার উপর ইরান ছাড়া তো মোটামুটি মিডল ইস্টটা পুরোটা আপনি কবজায় নিয়ে নিছেন। তো ওই নিলে সেইখানে আপনার রেজিম চেঞ্জ ছাড়া কি আসে? এখন কথা হচ্ছে যেই দেশ 79 সালের বিপ্লবের পর একা লড়তে লড়তে এখানে আসছে, ক্রমশ সে নিঃসঙ্গ হয়ে গেছে, তার একটা সামর্থ্য আছে। এখন আমি আমার ব্যক্তিগত মত একজন রিপোর্টার হিসেবে যেটা দেখছি গত কিছুদিনের ঘটনা প্রবাহ, আলোচনার টেবিলে তাকে ফেরাতে কিন্তু কষ্ট হবে। এখন আপনি সিজফায়ারের কথা বলছেন, উনি সিজফায়ারের প্রসঙ্গ বলছেন, হামলার এমনও হইতে পারে আলোচনা হলো কিন্তু প্রাবল্য থামবে এটা কিন্তু মনে হচ্ছে না, যে থেমে থেমে হামলা হবে। এবং আমি কথা বলতে বলতে বিজ্ঞাপন বিরতির সময় মেইন স্ট্রিম 4-5টা ওয়েস্টার্ন, সেটা গার্ডিয়ান বলুন, ফক্স বলুন, CNN, ওইখানে কিন্তু নেগোসিয়েশন ডিসকাশনের চেয়ে দ্য ইন্টেন্সিটি অফ দ্য হাউ ইরান রিটালিয়েট, সেখানে কিন্তু মোর অর লেস নজর। তার মানে হচ্ছে কি এখনই কিন্তু এটা কি মোটামুটি কি ফর শিওর হয়ে গেছে আপনার বা গণমাধ্যমের বরাতে যে ইরান রিটালিয়েট করবে, এটা নিশ্চিত। এবং এখন আমি CNN এর দুটো খবর আর বিশ্লেষণ দেখছিলাম, এক্সপ্লেনার, যে তারা অলরেডি হিসাব নিকাশ করতে শুরু করলো যে এই হামলার পর আমেরিকার ক্ষয়ক্ষতিটা কি হতে পারে। আমরা উনি অনেক বেশি ভালো জানেন বলে ব্যাখ্যা করেছেন, জ্যামার দিয়ে সব অফ করে, আমরা যে জেটগুলো থেকে বোম্বার্ডমেন্ট হচ্ছে সেগুলো না, 200 বিমান যদি মুভ করে এর বেশিও তো আরো কিছু থাকতে পারে। এবং এয়ার স্পেসে যে ইরান দুর্বল, এটা তো শুরুর দিনে প্রমাণ হয়ে গেছে। তো কাজেই এই হামলা যেভাবে চলছে আজকে, এটা আসলে মানে এটা প্রাবল্য আরো বাড়তে থাকবে বলে আপনি মনে করছেন? আমার আশঙ্কা। জি, আমি একটু কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে আবারও ফিরতে চাই। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেটা রাহিদ আজিজ বলল যে এখানে আসলে মাঝখানে নেগোসিয়েশনের আসলে কোনো সুযোগ উনি অন্তত দেখছেন না, মানে আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা যুদ্ধ কিন্তু আলোচনার মাধ্যমেই শেষ হয়। অনন্তকাল তো যুদ্ধ চলতে পারে না, আলোচনার মাধ্যমেই শেষ হয়। এটা কখন হবে, কোন টার্মে হবে, বুঝি। এখন ইরান চাইবে তার টার্মে, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তার টার্মে। তো সেখানে ততদিন পর্যন্ত যে আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকবে, ইরানের সামনে অপশনটা হচ্ছে একমাত্র তাদের হচ্ছে এখন মিসাইলস গুলো, রাইট। আমি যদি
কোনো প্ল্যানিং এ থাকতাম, এবং যেটা হবে যে সমস্ত ওদের এয়ার পাওয়ারটা ডাইরেক্টেড হবে ওই যে মিসাইলস গুলো যেখানে স্টোর করা আছে, যে পাহাড়ের ভিতরে গভীরে, তাদের তো এই যে বেরিয়ে আসতে হচ্ছে, তো সেই টানেল গুলোকে আইডেন্টিফাই করে সেখানে বম্বিং করে টানেল গুলোকে মুখটা বন্ধ করে দেওয়া। টানেলের ভিতরে আমি হয়তো 50টা মিসাইল থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। নাম্বার 2, যেগুলো বেরোবে নজর রাখা, যে বেরোনোর সঙ্গে সঙ্গে ওরা তো একটা, ওগুলো হচ্ছে লঞ্চিং ভেহিকল থাকে, এবং ইতিমধ্যে আপনি নিশ্চয় হয়তো দেখেছেন বেশ কিছু ভেহিকলস একদম দেখা যাচ্ছে মানুষ দৌড়াদৌড়ি করছে সেই ভেহিকলস গুলোর মিসাইলের, তারা অ্যাটাক করে মিসাইল গুলোকে যাতে আক্রমণ না করতে পারে। দ্যাট উইল বি মাই ফার্স্ট লাইন অফ প্রোটেকশন। তারপরে যেগুলো মিসাইল তারপরে থেকে যাবে, সেগুলো ওই যে আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেগুলো দিয়ে হবে। কিন্তু এরকম কি আশঙ্কা করেন যে ইরান কোনো নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে? নিউক্লিয়ার ওয়েপন না থাকলে এখন নিউক্লিয়ার ওয়েপন নাই আপনি বলছেন, আবার অনেক জায়গায় বলছে যে ইরান এমন একটা স্টেজে আছে যে উইদিন 2 উইকস, যেটা ব্লিংকেন আপনার ধরেন না, সেটাই সেই গোয়েন্দা তথ্যগুলোতে তারা নিউক্লিয়ার খালি ফিসাইল ম্যাটেরিয়ালটা থাকলে হবে না, ওইটাকে ওয়েপন গ্রেডে। কিছুদিন আগে তারা কিন্তু একটা ইমপ্লোশন টেস্টও করেছে, আর ঈশ্বর ভাই একটা ইমপ্লোশন টেস্ট করেছে, তার মানে প্রপারলি বমগুলো ফাটে কিনা সেই টেস্টও কিন্তু তারা করেছে। এগুলো কেউ বলে, ইরান নিজেও স্বীকার করে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে নাই, এবং এটাকে একটা ওয়ারহেডে আপনাকে এটাকে বসাইতে হবে একটা রকেটের মাথায়, ইউ সি ইউ হ্যাভ টু পুট দ্যাট অন দ্য টপ, এবং ইট নিডস এ টেকনোলজি, যে সময় লাগে, টেস্টিং লাগে। সেই স্টেজে যদি পৌঁছে, এবং সেটা যদি আনফরচুনেট হয়ে যেয়ে থাকে, তাহলে তো তারা নিউক্লিয়ার অ্যাটাক করবেই। কিন্তু নিউক্লিয়ার মনে রেখে, হিরোশিমার পরে কিন্তু পৃথিবীতে আর কেউ কোনো অ্যাটাক হয় নাই, এবং যে ফার্স্ট অ্যাটাক করবে he will be branded as তার কাউন্টার অ্যাটাক গুলো করতে হবে, এবং সেই ধরনের আপনার ইসরায়েলের কাছে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছেই। তো সেই স্টেজে আমার মনে হয় না কোনো কেউ যাবে। তবে ওই যে স্ট্রেট অফ হরমুজ, যেটা উইদাউট এনি গোয়িং ইনটু নিউক্লিয়ার যেটা অতীতেও হয়েছে, এখনো তারা করতে পারে। তাদের এমনি কনভেনশনাল নেভি তারা অনেক পিছনে compared to the American, যে এখন তো 2টা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে অন্তত 30-40টা ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট সবকিছু তো আছে। ওর সামনে ওদের নেভি কোনো কাজের কোনো হবে না। তবে হোয়াট দে ক্যান ডু, যে ওই যে মাইনিং করতে পারে, ওদের ছোট ছোট বোট আছে, এবং কয়েকটা দ্বীপ আছে ওদের, ছোট ছোট দ্বীপ, ওগুলো কিন্তু অলরেডি ফোর্টিফাইড, এবং সেখানে গানস টান্স নিয়ে তারা যেসব জাহাজ যাচ্ছে সেগুলোর উপরে আক্রমণ করতে পারে, এবং 1-2টা করলেই তখন আবার ওদের উপরে আক্রমণ হবে, এবং আমাদের বেসিক্যালি ডিসরাপ্ট হয়ে যাবে। যে ট্যাঙ্কারের মালিকরা চাইবে না যে ভাই আমি এখানে যাব না, ইন্স্যুরেন্স রেট বেড়ে যাবে। এই ফলে বাংলাদেশের মতো যারা তেল ইম্পোর্ট করে তাদের জন্য কিন্তু খুবই দুঃসংবাদ, তেলের দাম বেড়ে যেতে পারে। তবে ওই স্ট্রেট অফ হরমুজটাই আমি মনে করি সব থেকে বড় চ্যালেঞ্জ অ্যাট দিস টাইম। আর ওই অ্যাটাক কাউন্টার অ্যাটাক এটা হবে, দে ক্যান অলওয়েজ সাস্টেইন, এবং নিউক্লিয়ারটা আউট অফ কোয়েশ্চেন। এটা আপনি মনে করছেন না এই ধরনের কোনো কিছু হওয়ার? আপনি যেটা বললেন যে ইরান হ্যাজ অলরেডি ডেভেলপ, এটা নয়, এটা ডেভেলপ নয়, এবং এটা সময় লাগবে। নাও দ্যাট ইট ইজ ফার্দার, যদি তার মানে এটা হচ্ছে আমেরিকান রেটরিক, যে ইরান অলরেডি, এটা আমেরিকান প্রপাগান্ডা। এরা বলে নাই যে তারা অলরেডি, তারা বলেছে 60%, যে 60%-এর জায়গায় কিছু কিছু রিপোর্টে আপনি 87% এনরিচমেন্ট হয়েছে। 99% যেতে হবে, তো সেটা যাওয়ার মতো ক্ষমতা ইরানের ছিল হয়তো। কিন্তু এই যে আক্রমণগুলো করার ফলে তাদের, বিশেষ করে ইস্পাহান যেটা নিয়ে সব থেকে কম ছিল, ওটা ইউনিভার্সিটির পাশেই, ওখানে আপনার ফার্দার রিপ্রসেসিং রিসার্চ হচ্ছে, এবং হতে পারতো। এবং এটা করলেও আপনাকে ওই যে বললাম যে এটাকে একটা ওয়েপন্স গ্রেড করে, ওয়েপন্স এর মুখের হয় প্লেনের নিচে লাগাতে হবে, প্লেন তো ওদের নাই, এখন মিসাইল ইজ দ্য অনলি ওয়ান, এয়ারফোর্স ইজ টোটালি গন। এখন সেটাতে একটু সময় লাগবে, সেটা হয়নি। মানে মোটামুটি এটুকু আশ্বস্ত হলাম যে আপনি মনে করছেন এই ধরনের মানে পারমাণবিক নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনা জিরো। ইসরায়েল করবে তখনই যখন ইসরায়েলের নিজের অস্তিত্ব বিপন্ন হবে, এবং যে করবে হি উইল বি বার্ড থ্রুআউট দি ওয়ার্ল্ড, এবং তার রক্ষণে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা ছিল কিন্তু, তো সেটাও দেখেন আপনার
পাকিস্তানের সম্ভাবনা বেশি ছিল, দেখেই তো পাকিস্তানকে রেস্ট্রেন করা হয়েছে, কারণ ওর ডেপথ কম, দেশটা ছোট, ওদের দেশ ভারত ওই তুলনায় অনেক বড়। তো ধন্যবাদ। জি ধন্যবাদ, আমি মোটামুটি বুঝতে পারলাম। প্রফেসর ফজলুল হালিম রানা, যেটা ইশফাক ভাই বলার চেষ্টা করলেন যে বাংলাদেশের একটা দুঃসংবাদ আছে, বাংলাদেশে আর কি কি দুঃসংবাদ আছে এই যুদ্ধের সাথে? বাংলাদেশের বলতে বাংলাদেশের একার জন্য কোনো দুঃসংবাদ সেরকমটা না, মানে বিশ্ববাসীর জন্য, পুরো বিশ্ব ব্যবস্থার জন্য যে দুঃসংবাদ, সেই দুঃসংবাদ আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় দুঃসংবাদ, মোটামুটি দুটো জায়গা হচ্ছে, দুটো জায়গায় আমি বড় করে দেখব। প্রথমত হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যখন এই যুদ্ধ চলছে কিংবা এই যুদ্ধ আরও হচ্ছে দীর্ঘায়িত হবে, তখন পুরো যে শ্রমবাজার আমাদের, অর্থাৎ আমাদের যে জায়গাটায় আমরা মনে করি যে রেমিটেন্স কিংবা আমাদের ব্যাংকে রিজার্ভ, এগুলো ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সেই জায়গাটা অসম্ভব রকম বাধাগ্রস্ত হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের 70 লক্ষাধিক জনশক্তি সেখানে কাজ করে। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে ফুয়েল কিংবা গ্যাস, বাংলাদেশ পুরোটাই এটা আমদানি নির্ভর, এবং যেখানে দেখা যায় যে আমরা এনএলজি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে আপনার ফুয়েল, এগুলো সবই আমরা মধ্যপ্রাচ্য থেকে ইম্পোর্ট করি, এবং এর সাথে একটা আপনার বাজার ব্যবস্থাপনার সম্পর্ক আছে। কীরকম আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে আপনার আমাদের ফুয়েল বলেন, তারপরে হচ্ছে আমাদের যে বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা প্রচুর কৃষিজাত পণ্য মধ্যপ্রাচ্যে, এই বাজারগুলোতে এক ধরনের চ্যালেঞ্জ। আমরা একেবারে শেষ মন্তব্যটা একটু শুনতে চাই রাহিদ এজাজ আপনার কাছ থেকে। আসলে মানে আপনি কি দেখতে পাচ্ছেন সামনে? একটা তো আলোচনায় আমরা যুদ্ধের মাত্রা কতটা ভয়াবহ হবে, নেগোসিয়েশন হবে কিনা, রানা ভিজিটের শেষে ইম্প্যাক্টের কথা আপনি বলছেন। তো এটা হয়েছে কি, আমরা যদি শেষ করি আলোচনাটা যেভাবে শুরু হয়েছিল, আপনার নিশ্চয় মনে আছে যখন কোভিড সারা বিশ্বকে টালমাটাল করে দিল এবং ঘুরে দাঁড়াচ্ছিল, সেই সময় এলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে মধ্যপ্রাচ্য সংকটটা, গাজা, এটা নিয়ে, এবং এইটা নিয়ে ধুকতে ধুকতে ধরুন বিশ্ববাসী নাকালঘাত হচ্ছিল। আবার আমাদের দেশে যদি বলি, আমি তো যুদ্ধ ইরান ইসরায়েলের পাশাপাশি নিজের দেশের দিকে থাকা 5 তারিখের পট পরিবর্তনের পরে একটা রাজনৈতিক পট পরিবর্তন, এটা অ্যাডজাস্টমেন্ট, আবার অর্থনৈতিক এটার মধ্যে অর্থনীতিতে একটা ধাক্কা দেখছিলাম। সেখানে উনি যেটা বললেন রেমিটেন্সটাতে একটা আশার দিক ছিল, রেমিটেন্স। তো সে জায়গায় মোটা দাগে 3টা বিষয় বেশি। একটা হচ্ছে রেমিটেন্স তো এলে তার মানে আমার হিউম্যান রিসোর্স, জব মার্কেট, এটা একটা ধাক্কা পড়বে লার্জার কনটেক্সটে। ধরেন যুদ্ধ 3 মাস 6 মাস কতদিন হবে আমরা জানি না, কিন্তু এক্সটেনশনটা বেশি মনে হচ্ছে। তো রেমিটেন্সকে বলেন, আমার এমপ্লয়মেন্ট বলেন, সেটাতে একটা ধাক্কা, আমার সোর্স অফ এনার্জিতে একটা ধাক্কা, আরেকটা হচ্ছে আমার মোবিলিটি অফ গুডস, এবং সেটা প্রাইসটা অনেক বেড়ে যাবে। ধরুন প্রতিবেশী ভারতের সাথে যে টানাপোড়েন, পুরো সাপ্লাই চেইন সিস্টেমের মধ্যে একটা, আমাদের মতো দেশ অনেক দূরের হলো, কিন্তু আমরা আলটিমেটলি নিশ্চয়ই এর প্রভাব থেকে আমরা এবং পুরো বিশ্বই কিন্তু এই 3টা জিনিস, আমি তো বললাম 2টা যুদ্ধের সাথে নতুন যেটা করলে এটার মাত্রাটা অনেক বেশি ভয়াবহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জেরুসালেম নিবেদিত রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।